বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য এমন এক অবিশ্বাস্য ঘটনা নিয়ে এসেছি যা শুনে আপনারা অবাক না হয়ে পারবেন না। আজকের গল্পটি এক ধনী ব্যবসায়ীর ঝকঝকে প্রাডো গাড়ি এবং সেই গাড়ির সামনে শহরের চৌরাস্তায় ভিক্ষা করা তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে, যা চট্টগ্রামের একটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত। সকালের সময় ছিল। চট্টগ্রামের জিইসি মোড়ে প্রতিদিনের মতোই তীব্র যানজট লেগেছিল, আর সেই যানজটে আটকে ছিল একটি ঝকঝকে কালো প্রাডো গাড়ি। গাড়িতে বসেছিলেন আয়মান হক, একজন স্বনামধন্য ব্যবসায়ী, যিনি তার ড্রাইভারের সঙ্গে একটি জরুরি মিটিংয়ের জন্য ঢাকা যাচ্ছিলেন। যখন তাদের গাড়ি চৌরাস্তায় পৌঁছায়, আয়মান তার ড্রাইভারকে বলেন, করিম ভাই, একটু থামুন, দেখুন যানজট কতটা দীর্ঘ। এত তাড়াহুড়োর কি আছে? সামনে কত মানুষ দাঁড়িয়ে আছে, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, আস্তে আস্তে চলুন, আমাদের মিটিংয়ের জন্য এখনো অনেক সময় আছে। আয়মানের ড্রাইভার তার কথা মেনে গাড়িটি চৌরাস্তায় থামিয়ে দেয়। আয়মানের দৃষ্টি আশপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন মহিলার দিকে পড়ে। এই মহিলারা পুরনো নোংরা পোশাকে ছিলেন, তাদের মুখে ক্লান্তি এবং অসহায়ত্ব স্পষ্ট ফুটে উঠছিল। তাদের সঙ্গে ছোট ছোট বাচ্চারাও ছিল, যারা নোংরা পোশাকে এদিক ওদিক ঘুরছিল। তাদের দেখে আয়মানের মনে হয় এরা ভিক্ষুক, এবং তাদের এই অবস্থায় দেখে তার মন গলে যায়, কারণ তিনি সবসময় দয়ালু স্বভাবের ছিলেন। তিনি যতই ব্যস্ত থাকুন, অভাবী মানুষের সাহায্য করা তার অভ্যাস ছিল। তিনি তার ড্রাইভারকে বলেন, গাড়ির কাঁচটা নামান। কাঁচ নামানোর সঙ্গে সঙ্গে আয়মান তার পকেট থেকে ওয়ালেট বের করেন এবং তা থেকে কিছু নোট বের করে সেই মহিলাদের ডেকে প্রত্যেককে 500 টাকা দেন এবং হেসে বলেন, এটা রাখুন, আপনাদের কিছু কাজে লাগবে, আপনাদের বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নেবেন। মহিলারা টাকা নিয়ে তাকে দোয়া করেন এবং ধীরে ধীরে সেখান থেকে চলে যান। যানজট ধীরে ধীরে কমতে শুরু করে এবং আয়মানের ড্রাইভার গাড়ি এগিয়ে নিতে যাচ্ছিল। তখনই আয়মানের নজর একজন মহিলার দিকে পড়ে, যিনি তার গাড়ির জানালার কাছে দাঁড়িয়ে বারবার টোকা দিচ্ছিলেন এবং বলছিলেন, স্যার, আপনি তো আমাকে কিছুই দেননি। আয়মান তার কণ্ঠস্বর শুনে চমকে যান এবং তার চোখ সেই মহিলার মুখের উপর স্থির হয়ে যায়। মুখটি ক্লান্তি এবং ময়লায় ঢাকা ছিল, কিন্তু তবুও কিছুটা পরিচিত মনে হচ্ছিল। তিনি তৎক্ষণাৎ কাঁচ নামিয়ে তাকে বলেন, আরে তুমি নাফিসা না? সেই মহিলা আয়মানকে দেখে থমকে যান। তার চোখে জল এসে যায় এবং সে ধীর গলায় বলে, হ্যাঁ, আমি নাফিসা। কিন্তু আয়মান, তুমি এখানে? আয়মানের হৃদয় ধক করে ওঠে। বন্ধুরা, এ আর কেউ নয়, এ ছিল তার তালাকপ্রাপ্ত স্ত্রী নাফিসা, যার সঙ্গে তার 4 বছর আগে বিচ্ছেদ হয়েছিল। আয়মান বিস্মিত ও হতভম্ব হয়ে জিজ্ঞাসা করেন, নাফিসা, তুমি এই অবস্থায়? তুমি তো একটা ভালো পরিবারের মেয়ে ছিলে এবং আদালতে তালাকের সময় তুমি আমার কাছে 50 লক্ষ টাকাও নিয়েছিলে। তবুও তুমি রাস্তায় ভিক্ষা করছো, দাঁড়ে দাঁড়ে ঘুরছো কেন? নাফিসা, তুমি তো সারা জীবন আরামে থাকতে পারতে, তাহলে এই অবস্থা কেন? এইসব শুনে নাফিসার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে এবং সে বলে, আয়মান, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সবকিছু বলবো। আয়মান নাফিসাকে বলেন, ঠিক আছে, তাহলে তুমি আমার গাড়ির পেছনের সিটে বসো। আয়মান তার ড্রাইভারকে বলেন পেছনের দরজা খুলে দিতে। আয়মানের ড্রাইভার তৎক্ষণাৎ দরজা খুলে দেয় এবং নাফিসা গাড়িতে বসে। কিন্তু যেই সে গাড়িতে বসে, আশপাশের কিছু দোকানদার এবং পথচারীদের সন্দেহ হয়। তারা মনে করে এই ধনী ব্যক্তি এই গরিব মহিলাকে কোনো খারাপ উদ্দেশ্যে গাড়িতে বসাচ্ছে না তো। দেখতে দেখতে চৌরাস্তায় ভিড় জমে যায় এবং লোকজন প্রশ্ন করতে শুরু করে, এটা কি হচ্ছে? এই মহিলাকে কোথায় নিয়ে যাচ্ছ? সবাই সেই ব্যক্তির উপর ভুল সন্দেহ করতে শুরু করে। নাফিসার সঙ্গে যে মহিলারা ভিক্ষা করছিল তারাও সেখানে এসে বলে, তুমি এই ব্যক্তির সঙ্গে কোথায় যাচ্ছ? ও কি তোমার সঙ্গে জোর জবরদস্তি করছে? সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে ফিসফাস করতে শুরু করে এবং সেই ব্যক্তিকে বলে, ভাই সাব, আপনি এটা কি করছেন? এই সব দেখে নাফিসা তৎক্ষণাৎ বলে ওঠে, ইনি আমার তালাকপ্রাপ্ত স্বামী আয়মান হক, আমি আমার ইচ্ছায় তার সঙ্গে যাচ্ছি, তিনি আমার সঙ্গে কোনো জোর জবরদস্তি করছেন না। ভিড় একটু শান্ত হয়, কিন্তু কিছু লোক তখনও ফিসফাস করছিল। কেউ কেউ বলতে শুরু করে, এ তো কোনো বড় লোক মনে হচ্ছে, এই গরিব মহিলাকে তার গাড়িতে কেন বসিয়েছে? নিশ্চয়ই কোনো কারণ আছে, হয়তো কোনো খারাপ উদ্দেশ্য। আয়মান এইসব শুনে রেগে যান, তবে শান্ত থাকেন, কারণ তিনি জানেন যদি কিছু বলেন তাহলে বিষয়টা আরও বেড়ে যাবে। তিনি নাফিসাকে বলেন, চলো আমরা এখান থেকে যাই। আয়মানের ড্রাইভার গাড়ি স্টার্ট করে এবং তারা সেখান থেকে চলে যান। আয়মান নাফিসাকে কাছের একটি হোটেলে নিয়ে যান এবং তার ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বলেন, যাও, বাজার থেকে ওর জন্য একটা ভালো শাড়ি, জুতো এবং কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসো। আয়মানের ড্রাইভার তৎক্ষণাৎ যায় এবং একটি সুন্দর নীল শাড়ি, জুতো এবং একটি ছোট ব্যাগ নিয়ে ফিরে আসে। আয়মান নাফিসাকে বলেন, হোটেলের বাথরুমে যাও, গোসল করে এই নতুন পোশাক পরে নাও। নাফিসা তাই করে। যখন সে নতুন পোশাকে বাইরে আসে, আয়মান তাকে দেখে অবাক হয়ে যান। তিনি ভাবেন পরিস্থিতি তাকে কতটা বদলে দিয়েছে, কিন্তু তার সৌন্দর্য এবং নিষ্পাপ মুখটা আজও তেমনই আছে। নাফিসা এখন আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিল, যেন কোনো নতুন বধূ। আয়মান তাকে বলেন, আমি একটা জরুরি কাজে ঢাকা যাচ্ছি, তুমি যদি আমাকে একটু সময় দাও, আমি কাল এই হোটেলে এসে তোমার সঙ্গে দেখা করব। নাফিসা বলে, ঠিক আছে। আয়মান বলেন, তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করবে, কোথাও যাবে না, আমি তোমার খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা করে দিচ্ছি। আয়মান তার ড্রাইভারকে বলে নাফিসার জন্য ব্যবস্থা করে দেন এবং বলেন, আমি কাল তাড়াতাড়ি ফিরে আসব এবং তোমার সঙ্গে দেখা করব। নাফিসা বলে ঠিক আছে এবং তার রুমে চলে যায়। আয়মান ঢাকা চলে যান।
ঢাকা পৌঁছে তিনি দিনের মধ্যে তাড়াতাড়ি তার সব কাজ শেষ করেন। কিন্তু রাতে হোটেলে ঘুমানোর সময় আয়মানের চোখে ঘুম আসছিল না। অন্যদিকে নাফিসারও রাত কাটছিল না। দুজনেই অস্থিরভাবে এপাশ ওপাশ করতে করতে পুরো রাত কাটিয়ে দেন। পরের দিন আয়মান ঢাকা থেকে ফিরে তাড়াতাড়ি হোটেলে পৌঁছান। হোটেলে পৌঁছে তিনি নাফিসাকে দেখেন এবং একটু স্বস্তি পান। কিছুক্ষণ পর দুজনে বসে কথা বলতে শুরু করেন। নাফিসা তার গল্প শুরু করে। সে বলে, আমি কখনোই চাইনি যে আমি তোমার থেকে তালাক নিই। আয়মান বলেন, তাহলে তুমি তালাক নিলেই কেন? সে বলে, যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আমার পরিবারের লোকেরা তোমার সম্পদ দেখে আমার বিয়ে তোমার সঙ্গে দিয়েছিল। আমার দুলাভাই এবং ভাই খুব লোভী ছিল। যখন তারা তোমাকে দেখতে এসেছিল তখন বাড়ি ফিরে তারা বলেছিল, বিয়ে তো ওই বাড়িতেই করব, যাই হোক না কেন। আর বিয়ের পর তালাক করিয়ে দেব, যাতে তারা টাকা নিতে পারে এবং তোমার ওপর জরিমানা লাগাতে পারে। কিন্তু আমি বিয়ের আগে এই কথা জানতাম না। বিয়ের কয়েক বছর পর তারা আমাকে তোমার থেকে তালাক নিতে উস্কানি দেয়। তারা বলতো, তোমার থেকে মোটা টাকা পাওয়া যাবে এবং আমরা সবাই মিলে নতুন জীবন শুরু করব। আমি তাদের কথাই ভুলে গিয়েছিলাম এবং আদালতে তোমার ওপর 50 লক্ষ টাকার খোরপোশের দাবি করেছিলাম, আর তুমি সেই টাকা দিয়েও দিয়েছিলে। হোটেলে বসে নাফিসা তার গল্প চালিয়ে যায়। তালাকের পর নাফিসার দুলাভাই এবং ভাই পুরো 50 লক্ষ টাকা কেড়ে নিয়েছিল। তারা বলেছিল তারা আমার দ্বিতীয় বিয়ে দেবে এবং একটা ফ্ল্যাট কিনবে, যাতে আমি নতুন জীবন শুরু করতে পারি। কিন্তু ধীরে ধীরে সব টাকা শেষ হয়ে গেল। আমার দুলাভাই তার ব্যবসায় টাকা লাগিয়েছিল এবং আমার ভাই তার বিয়ের জন্য খরচ করেছিল। যখন টাকা শেষ হয়ে গেল তখন আমার পরিবার আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমার মা বাবাও আমার পাশে দাঁড়ায়নি। তারা বলতে শুরু করলো, তুমি এখন তালাক প্রাপ্তা, তুমি আমাদের জন্য বোঝা। নাফিসার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে এবং সে বলে, আমার কাছে আর কোনো পথ ছিল না আইমান, আমি বাধ্য হয়েছিলাম। আইমান, আমি আমার পরিবারের ফাঁদে পড়ে আমার নিজের সংসার নষ্ট করে ফেলেছি। আমার দুলাভাই খুব লোভী ছিল যে আমাকে এই সব করতে বাধ্য করেছিল এবং আমি তার কথাই ভুলে গিয়েছিলাম। আর এখন আমি রাস্তায় এসে পড়েছি। যখন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তখন আমি অন্যের বাড়িতে কাজ করেছি, ঝাড়ু দেওয়া, মোছা, যা কাজ পেতাম তাই করতাম। কিন্তু সবাই আমাকে তিরস্কার করত, তাই আমি কাজ ছেড়ে রাস্তায় ভিক্ষা করা শুরু করি। একদিন যখন আমি স্টেশনে ভিক্ষা করছিলাম তখন জিইসি মোড়ে কিছু ভিক্ষুকের সঙ্গে আমার দেখা হয়। তারা আমাকে তাদের সঙ্গে নিয়ে যায় এবং আমিও তাদের সঙ্গে চলে যাই, কারণ আমার আর কোনো উপায় ছিল না। তাদের সঙ্গে থাকতে শুরু করি এবং ধীরে ধীরে ভিক্ষা করা শুরু করি। আমি জানতাম এটা ভুল, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি তোমাকে তালাক দিয়েছিলাম, কিন্তু আমার হৃদয়ে তোমার জন্য সেই একই ভালোবাসা ছিল। আমি আমাদের বিয়ের ছবি আমার কাছে রেখেছিলাম, কারণ সেটা আমার শেষ আশা ছিল। আয়মান এইসব শুনে স্তব্ধ হয়ে যান। তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। তিনি ভাবেন কিভাবে একজন মানুষের লোভ কারো পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। আয়মান নাফিসাকে জিজ্ঞাসা করেন, আমার আম্মা তোমাকে খুব মনে করত, তুমি কখনো তার সঙ্গে দেখা করার চেষ্টা করলে না কেন? নাফিসা কাঁদতে কাঁদতে বলে, আমার লজ্জা হতো আয়মান, আমি কিভাবে তাদের সঙ্গে দেখা করতাম। আমি তোমার সঙ্গে ভুল করেছিলাম। আমার মনে হতো তোমার আম্মা আমাকে কখনো ক্ষমা করবেন না। কথা বলতে বলতে রাত 12টা বেজে যায়। আয়মান নাফিসাটা বলেন, আজও আমার সন্ধ্যায় ঢাকায় মিটিং আছে, আমি আবার ঢাকা যাচ্ছি। তুমি যদি আমাকে তোমার ঠিকানা দাও যেখানে তুমি থাকো, তাহলে আমি ফিরে এসে তোমার সঙ্গে আবার দেখা করব। নাফিসা তার ভাড়া করা ছোট্ট ঘরের ঠিকানা দেয় এবং আয়মান ঢাকা চলে যান। মিটিং শেষ হওয়ার পর যখন তিনি ঘুমাতে যান তখনও তার একই অবস্থা। সারা রাত তিনি ঘুমাতে পারেন না। তিনি নাফিসার কথা ভাবতে থাকেন। তিনি ভাবেন নাফিসা ভুল করলেও তার হৃদয় এখনও পরিষ্কার। তার কোনো দোষও ছিল না। তাকে তো নাফিসার পরিবারের লোকেরাই উস্কানি দিয়েছিল। আমি কি তাকে আরেকটা সুযোগ দিতে পারি? অন্যদিকে নাফিসাও তার ছোট্ট ঘরে ছটফট করতে থাকে। সে ভাবে, আয়মান আমাকে এত সম্মান দিয়েছে, কিন্তু আমি কি তার যোগ্য? পরের দিন আয়মান তাড়াতাড়ি তার কাজ শেষ করে চট্টগ্রামে ফিরে আসেন এবং নাফিসার দেওয়া ঠিকানায় পৌঁছান। কিন্তু সেখানে জানা যায় যে নাফিসা আবার জিইসি মোড়ে ভিক্ষা করতে গেছে। আয়মান চৌরাস্তায় পৌঁছে নাফিসাকে খুঁজতে থাকেন। নাফিসা তাকে দেখে অবাক হয়ে যায়। আয়মান বলেন, নাফিসা, আমার সঙ্গে চলো। তিনি নাফিসাকে তার গাড়িতে বসিয়ে তার ভাড়া করা ঘরের দিকে রওনা দেন। নাফিসার ঘর ছিল ছোট্ট একটা পুরনো খাট, কিছু ভাঙা জিনিস এবং দেওয়ালে ঝোলানো ছিল আয়মান ও নাফিসার বিয়ের ছবি। আয়মান সেই ছবি দেখে থমকে যান এবং জিজ্ঞাসা করেন, নাফিসা, আমাদের তো 4 বছর আগে তালাক হয়ে গিয়েছিল, তাহলে এই ছবি কেন? নাফিসা ফুঁপিয়ে কাঁদতে শুরু করে এবং বলে, আয়মান, আমি কখনোই তোমাকে তালাক দিতে চাইনি। আমার পরিবার আমাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। আমি আজও তোমাকে ততটাই ভালোবাসি যতটা বিয়ের সময় বাঁচতাম। এই ছবি আমার জন্য আমাদের পুরনো স্মৃতির আশ্রয় ছিল। আমি এটা দেখে নিজেকে সান্ত্বনা দিতাম যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। আয়মানের হৃদয় গলে যায় এবং তিনি বলেন, নাফিসা, তুমি ভুল করলেও তোমার হৃদয় আজও পবিত্র। আমি তোমাকে ক্ষমা করছি, কিন্তু এখন আমরা আইনত আলাদা হয়ে গেছি। আমি তোমার সাহায্য অবশ্যই করব। তারপর আয়মান বলেন, আমার আম্মা তোমাকে খুব মনে করত, তুমি কি তার সঙ্গে কথা বলতে চাও? নাফিসার চোখ চকচক করে ওঠে এবং সে বলে, হ্যাঁ আয়মান, আমি আপনার আম্মার সঙ্গে কথা বলতে চাই। আয়মান তৎক্ষণাৎ তার মাকে ফোন করেন এবং বলেন, আম্মা, নাফিসাকে পাওয়া গেছে, ওর সঙ্গে কথা বলো। নাফিসা আয়মানের মায়ের কণ্ঠস্বর শুনে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে। আয়মানের মা বলেন, মা রে, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কত মনে করেছি।
নাফিসা বলে, আম্মা আমি খুব বড় ভুল করেছি, আপনি কি আমাকে ক্ষমা করবেন? আয়মানের মা তৎক্ষণাৎ বলেন, মা ভুল তো মানুষেরই হয়, তুমি আমার ছেলের বউ, আমি তোমাকে সব সময় ভালোবাসতাম। আয়মান, ওকে বাড়ি নিয়ে আয়। আয়মান তার মায়ের কথা ফেলতে পারেন না এবং নাফিসাকে বলেন, চলো আমার সঙ্গে বাড়ি চলো। নাফিসা ইতস্তত করে, কিন্তু আয়মান তাকে ভরসা দেন এবং তার প্রাডো গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে যান। বাড়ি পৌঁছাতেই আয়মানের মা দরজায় এসে দাঁড়ান এবং নাফিসাকে উষ্ণভাবে বুকে জড়িয়ে ধরেন। শাশুড়ি বৌমা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। আয়মানের মা নাফিসার কপালে চুমু খান এবং বলেন, মা তুমি ফিরে এসেছো, ইনশাআল্লাহ এখন সব ঠিক হয়ে যাবে। আয়মান তার মাকে বলেন, আম্মা ও আমার কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়েছিল, ওকে আবার গ্রহণ করা কি ঠিক হবে? আয়মানের মা উত্তর দেন, বাবা সকালের ভুলে যাওয়া মানুষ যদি সন্ধ্যায় বাড়ি ফিরে আসে তাকে পথভ্রষ্ট বলা হয় না, ভুল তো মানুষেরই হয়। যদি সে অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করে দাও, কারণ মহান আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। আয়মান নাফিসাকে ক্ষমা করে দেন এবং তার ব্যবসায় তাকে একটি ছোট দায়িত্ব দেন যাতে সে আত্মনির্ভর হতে পারে। নাফিসা ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে পায় এবং আয়মান ও নাফিসা ভালোবাসা এবং বিশ্বাসের সঙ্গে একটি নতুন জীবন শুরু করেন। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে সম্পর্কের মূল্য টাকায় নয়, বরং বিশ্বাস এবং ভালোবাসায়। নাফিসার পরিমাণের লোভ তাকে রাস্তায় নিয়ে এসেছিল, কিন্তু আয়মানের দয়া এবং ক্ষমা তাকে আবার একটি নতুন জীবন দিয়েছে। লোভ মানুষকে ধ্বংস করে দেয়, কিন্তু মানবিকতা এবং ক্ষমা ভাঙা সম্পর্ককে জোড়া লাগায়। এই গল্পের আরেকটি শিক্ষা হলো, মানুষের সম্মান তার পরিস্থিতি দিয়ে নয়, তার হৃদয় দিয়ে নির্ধারিত হয়। আয়মান নাফিসাকে রাস্তায় ভিক্ষা করতে দেখেছিলেন, কিন্তু তিনি তার অতীতকে নয় বরং তার মনুষ্যত্বের মূল্যকে চিনেছিলেন। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহ দিন, আর যারা গল্পটা একেবারে শেষ পর্যন্ত দেখলেন তারা কমেন্টে লিখুন সম্পূর্ণ, তাহলেই বুঝবো কে কে সম্পূর্ণ দেখেছেন। ধন্যবাদ।